চট্টগ্রামে বিএনপি প্রার্থী নির্বাচনী জনসংযোগে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, নেই গ্রেফতার। রাউজানে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ 4 জন। চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নে 2 দশকে হারিয়েছে 40% পুকুর দিঘি। প্রকৃতি বিনষ্টে বেড়েছে জলাবদ্ধতা ও উষ্ণতা। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী 4600টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি 2954টা পুকুর। ঝালকাঠিতে মাছ শূন্য প্রধান 2 নদী সুগন্ধা ও বিষখালী। অনিশ্চিত জেলেদের জীবিকা, দূষণ নাব্যতা হ্রাস আর অবৈধ জালি প্রধান কারণ। এবং বরগুনায় ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নেই মশক নিধন কার্যক্রম। ময়মনসিংহে যেখানে সেখানে মিলছে এডিসের লার্ভা। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। চট্টগ্রামের বায়েজিদে বিএনপির 8 আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি ও 1 জন নিহতের ঘটনায় 18 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি, গ্রেফতার করা হয়নি কাউকে। এ ঘটনায় এখনও বায়েজিদ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসকরা জানান শঙ্কামুক্ত আছেন তিনি। যদিও এমন ঘটনা ঘিরে উদ্বেগ আর ভীতি তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। নির্বাচনের আগে এমন ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদত হোসেন সহ বিএনপি অনেক সিনিয়র নেতারা। প্রশ্ন তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ ঘটনায় সরার হোসেন বাবলা নামের এরশাদের এক অনুসারী নিহত হন। চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে সহিংস হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে। বুধবার রাতে এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় প্রধান উপদেষ্টা অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে। সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন মর্যাদা ন্যায্যতার ভিত্তিতে হওয়ার জন্য সবাইকে শান্ত ও সংযত থাকতে হবে। গণসংযোগের সময় বিএনপি প্রার্থীর উপর হামলা ও একজনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এমন ঘটনা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এদিকে চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে 4 যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত 11:15টায় রাউজান উপজেলার 7 নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা বাগওয়ান ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানায়, গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত 4 জনই বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে রাউজানে। 5 আগস্টের পর 17টি খুনের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত 12 নেতাকর্মী। হঠাৎ করে ওই একটা বিয়ে বাড়িতে আমার এক ভাগিনা ছিল, দাওয়াত করতে গেছে। এটা খাবার পরে জোর করে নিয়ে গেছে। খবর পাইছে কারা, ওদের সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। তখন আমরা ধরতে গেছি 4-5 জন।
এরা 10-12 জন ছিল, ধম ধম গুলি করতেছে আমাদের। আগামী 7 তারিখ আমাদের রাউজান কলেজের মাঠে একটা 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল। ও প্রোগ্রামের উপলক্ষে এরা প্রস্তুতি মিটিং করে যাওয়ার সময় এদেরকে নাকি গুলি করা হয়েছে। আবদুল্লাহ সুমন আমাদের বাগবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, খুরশেদ আলম বাগবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। যারা এই ঘটনা ঘটেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি, শাস্তির দাবি জানাচ্ছি। চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিও একজনকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, আর একই রাতে 2টি গোলাগুলির ঘটনা এনে পুলিশ কি বলছে জানাবেন? সেই প্রচারণায় হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে আমরা দেখেছি গতকাল রাতে রাউজানে আবারও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আমরা 4 জন গুলিবিদ্ধ শুনেছিলাম। তবে পরে যেটি জানা গেছে এই ঘটনায় 5 জন গুলিবিদ্ধ হয় এবং তাদের মধ্য থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, যিনি অস্ত্রোপচারের পর এখন কিছুটা স্বাভাবিক আছেন বলছেন চিকিৎসকরা, এবং তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এবং আমরা যারা এখানে আহত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আসলে এটি মূলত এক ধরনের প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটির জেরে একটি বিরোধ, এবং এই বিরোধের কারণেই তাদেরকে গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এই গুলির ঘটনা। এবং এখানে আমরা যেটি দেখছি যে এখানে যারা আহত আছেন তাদের কে দেখতে স্থানীয় অনেক নেতাকর্মী এসেছেন রাউজান থেকে। তাদের কারো দাবি হচ্ছে তারা স্বেচ্ছাসেবক দলের সাথে সংশ্লিষ্ট, আবার কারো দাবি হচ্ছে তারা শ্রমিক দলের নেতাকর্মী। এবং অনুসারীর প্রশ্নে যারা বলছেন যে আসলে তাদের কেউ গোলাম আকবর খন্দকারের অনুসারী, আবার কেউ হচ্ছে গিয়াস কাদের চৌধুরীর অনুসারী। তো বিষয়টি আসলে এক ধরনের ধোঁয়াশা আছে। তবে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে তারা হচ্ছে আসলে প্রতিবেশীদের যে কথা কাটাকাটির বিরোধ, সেই বিরোধের জেরে কিন্তু তাদেরকে গুলি করা হয়। এবং চট্টগ্রামের এই গতকালের যে ঘটনাটি ঘটেছে প্রচারণার সময় বিএনপির 8 নং আসনের যিনি মনোনীত প্রার্থী, তো সেই ঘটনায় তিনি অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল আছে। তবে এই ঘটনায় যিনি মারা গেছেন তিনি চট্টগ্রামের পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার পর পরিবার কিন্তু তাদের যে নিহত হয়েছেন সরওয়ার বাবলা, তার মরদেহ বুঝে নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসছে। এবং এই ঘটনা এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, আমরা কোনো গ্রেফতারের খবরও পাইনি। তবে পুলিশ কমিশনার গতকাল জানিয়েছিলেন যে তারা কিন্তু অভিযান ইতিমধ্যেই শুরু করেছে। তবে যেটি বলছিলেন যে আসলে এই ঘটনায় যারা সংশ্লিষ্ট থাকে বা সন্ত্রাসী যে গ্রুপগুলোর মধ্যে যে দ্বন্দ্বগুলো হয় সেগুলো কিন্তু তারা অত্যন্ত দুর্গম এলাকায় থেকে হঠাৎ করে বের হয়ে সেখান থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে আবারও কিন্তু গা ঢাকা দেন। এবং তাদের সাথে কিন্তু স্থানীয় যারা পাহাড়ি সশস্ত্র সংগঠন আছে তাদের সাথে কিন্তু সংশ্লিষ্টতা আছে বলে দাবি করেছেন পুলিশ কমিশনার। এবং সেই কারণে কিন্তু তাদেরকে আসলে ধরাটা অনেক বেশি চ্যালেঞ্জিং তার দাবি। এবং আমরা দেখছিলাম যে আসলে চট্টগ্রাম জুড়ে কিন্তু বেশ কয়েকটি হত্যাকাণ্ড, এর মধ্যে বিশেষ করে নির্বাচনের আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ড কিন্তু জনমনে নানা ধরনের সংকট তৈরি করছে। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন তারাও কিন্তু নতুন করে উদ্বেগে পড়েছেন। এবং আমরা যারা এখানে রাজনৈতিক নেতাকর্মীদেরকে পেয়েছি তাদের একটি শঙ্কা হচ্ছে আসলে নির্বাচনের আগে প্রচারণা কিংবা রাজনৈতিক যেই আমেজ আছে সেই আমেজ আসলে এক ধরনের বাধাপ্রাপ্ত হচ্ছে যখন এই ধরনের খুনের ঘটনা ঘটছে। আমরা দেখেছি গত 1 বছরে চট্টগ্রামে 49টি খুনের ঘটনা ঘটেছে, এবং যার মধ্যে প্রায় 28টি হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, যার মধ্যে অধিকাংশ হত্যাকাণ্ড হয়েছে রাউজানে। যেটি বলছিলেন যে আসলে 17টি হত্যাকাণ্ডের মধ্যে 13টি কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে রাউজানে। এবং আমরা যেটি দেখেছি যে যদি পরিসংখ্যান হিসেব করি তাহলে কিন্তু গত 1 বছর প্রতি সপ্তাহে একটি করে খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে নগরীতে প্রায় 8টির মতো হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে একেবারে জনসম্মুখে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং বেশ কয়েকটি ঘটনা আমরা দেখেছি যে সিসিটিভিতে ধরা পড়েছে, না হলে মোবাইলে ধরা পড়েছে। এবং এই ঘটনাগুলো কিন্তু জনমনে যেমন আতঙ্ক বাড়িয়েছে, তেমনি নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও এক ধরনের নতুন উদ্বেগ বা আতঙ্কের এবং শঙ্কার সৃষ্টি করছে। অ্যানি, চট্টগ্রামের বায়েজিদে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম। সাগর পাহাড় নদীর শহর হিসেবে পরিচিত হলেও ইতিহাসে জলাধারের নগর চট্টগ্রাম। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী, মুঘল সম্রাট বা রেলের বিকাশে যে নগরে একসময় প্রাণ সঞ্চার করত প্রায় 5000-এর মতো পুকুর দিঘি, প্রকৃতির রূপ আর পাখির ঝাঁকে ধরা দিত এক ভালোবাসার শহর।
অথচ অপরিকল্পিত উন্নয়নের ডামাডোলে হারিয়ে গেছে সেসব জলাধারের জৌলুস। সিডিএ বলছে 2 দশকে নগরের দৃশ্যপট থেকে হারিয়ে গেছে প্রায় 40% পুকুর দিঘি। এতে শুধু প্রকৃতির রুক্ষতা বাড়েনি, বেড়েছে নগরের উষ্ণতা আর অগ্নিঝুঁকিও। এ নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল করিম। দিঘির বুকে শান্ত জলের মায়াবী খেলা, শীতল হাওয়া শরীরে দোলা দিয়ে জুড়িয়ে দেয় মন। ক্লান্ত পথিক, তৃষ্ণার্ত পাখির দল বা তপ্ত নাগরিক এই জলের সাথে হৃদয় মেলায়। প্রকৃতি যখন উষ্ণ, এই শহর যখন বিষণ্ণ কিংবা মানুষ যখন ক্লান্ত, তখন এই জল হাওয়া যোগায় বেঁচে থাকার গান। সাগর, পাহাড় আর নদীর শহর হিসেবে পরিচিতি থাকলেও একসময় ইতিহাসের পাতায় জলাধারের নগর হিসেবে খ্যাতি ছিল এই মায়াবিনী চট্টগ্রামের। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ীর উদ্যোগ কিংবা রেলের বিকাশে যেখানে প্রাণ সঞ্চার করেছিল এমন অসংখ্য দিঘি নয়তো জলাধার, যেসব ঘিরে শাপলা শালুকের হাসি, পাখিদের কলকাকলি, নয়তো জলের হৃদস্পন্দনে মানুষ খুঁজে পেত প্রকৃতির সাথে তার বন্ধুত্ব। শহরের মানচিত্রে ভালোবাসা আর প্রশান্তির এমন প্রায় 5000 জলাধার একসময় খুঁজে পাওয়া গেলেও সেসবের অনেকগুলোই আজ হারিয়ে যাওয়া সোনালী অতীত। নগরের হারিয়ে যাওয়া জলাধার নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার ভিন্ন রকম তথ্য থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন 50 বছরে নগর থেকে হারিয়ে গেছে অন্তত 35% জলাধার। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী 4600টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি 2954টা পুকুর আমাদের, এবং এই 2954 পুকুর আমাদের অবশ্য সংরক্ষণের তালিকায় আছে। এগুলো যাতে ভবিষ্যতে কোনোভাবে যেন ভরাট হতে না পারে সে নির্দেশনা আমাদের মাস্টার প্ল্যানে থাকবে। ছোট হয়ে আসা এই তালিকায় কোনো মতে দম ফেলছে ভেলুয়ার দিঘি, আসকার দিঘি, খাজার দিঘি, বলুয়ার দিঘির মতো মাত্র 28টি দিঘি। ইতিহাসবিদ ও গবেষকদের মতে এগুলোর নামকরণ হতো খননকারী তার বংশ বা প্রিয়জনের নামে। এসবের সাথে জড়িয়ে আছে লোকগাথা, যুদ্ধের ইতিহাস বা নানা কল্পকাহিনী। একসময়ের সবুজ চট্টগ্রামের উষ্ণতা নিয়ন্ত্রণের পাশাপাশি এক একটি জলাধার ছিল জীবন্ত বাস্তুতন্ত্র। সেসবে দল বেঁধে নামতো পাখি, খেলা করত নানা রকম মাছের ঝাঁক, আশপাশের গাছগাছালি ঘিরে তৈরি হতো বিপুল অক্সিজেনের উৎস। এসব জল আর প্রকৃতি হত্যায় নগরের একদিকে বেড়েছে জলাবদ্ধতা, অন্যদিকে তাপমাত্রা। আমরা ছোটবেলায় আজকাল দিঘিটা ছিল একদম পানিতে ভরপুর থাকতো, রাস্তা থেকে দেখা যেত। তা আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন ওইখানে পাড়ে বসতাম এবং একটা ঠান্ডা বাতাস আসতো। এক হচ্ছে আমাদের মুনাফার প্রতি লোভ, আরেকটা হচ্ছে যে নগরের যে সত্যিকার চেহারা, নগরের যে সত্যিকার যে উপাদানগুলো, এইগুলোর যে গুরুত্ব, এটা বুঝতে না পারা। এইসব কারণে আমরা এই সবগুলো আমাদের অজান্তেই আমরা আমাদের শহরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি। জলাধার সংরক্ষণ করতে হবে। এই জলাধার সংরক্ষণের আইন আছে, কিন্তু এটার সুনিপুণ বাস্তবায়ন নাই। নগরের নতুন মাস্টার প্ল্যান আর কর্পোরেশনের পরিকল্পনায় জলাধার রক্ষা ও উদ্ধার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মেয়র এসব দিঘি জলাধারকে নান্দনিক পরিকল্পনায় সাজানোর ঘোষণা দিলেও বাঁধ সাধছে দখল ও সহযোগিতার অভাব। রাস্কার দিকের পাড়ের ব্যাপারে এখনও কথাবার্তা চলছে ফার্নিচারের দোকানদারের সাথে। তারা আমাদের সাথে যদি একসাথে আমাদের যে কথাবার্তার মাধ্যমে তারা যেটা ছেড়ে দিতে এখনও রাজি হচ্ছে না, ছেড়ে দিলে ইনশাল্লাহ আমরা সেটা একটা সুন্দর একটা ওয়াকওয়ে এবং দৃষ্টিনন্দন একটা স্থানে পরিণত করব। এত দখল দূষণের মাঝে ঐতিহাসিক লালদিঘি তৈরি করেছে ব্যতিক্রমী উদাহরণ। এ দিঘি ও পার সংরক্ষণের কারণে চারপাশে প্রতিদিন শ্বাস নেয় কিংবা প্রশান্তিতে হেঁটে বেড়ায় নগরবাসী। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ঝালকাঠির দুটি গুরুত্বপূর্ণ নদী সুগন্ধা আর বিষখালী। একসময়ের দেশি মাছের ভান্ডার এই নদী দুটি এখন মাছশূন্য। নদীর বুক ফাঁকা, ছেলেদের জীবিকা অনিশ্চিত। মৎস্য বিভাগ বলছে দূষণ, নাব্যতা হ্রাস, অবৈধ জাল আর ডুবোচরের কারণে কমছে মাছের প্রজনন। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। কয়েক বছর আগেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী ছিল দেশীয় মাছের স্বর্গরাজ্য। বর্ষা হোক বা শীত, ইলিশ, রুই, কাতলা, টেংরা, বোয়াল, আইল সব মাছই ছিল প্রাচুর্য। জেলে পাড়ায় ছিল প্রাণের ছোঁয়া, ভেসে আসতো মাছ বিক্রির হাকডাক। কিন্তু এখন আর সেই দিন নেই। শিল্প বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি, নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। অসচেতনভাবে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের ফলে কমে যাচ্ছে মাছের স্বাভাবিক বংশবিস্তার। নাব্য কমে গড়ে উঠেছে
ডুবোচর বদলে যাচ্ছে পানির প্রবাহ, থেমে যাচ্ছে নদীর প্রাণচাঞ্চল্য। ভোর থেকেই জেলেরা নেমে পড়েন নদীতে। জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেদের হতাশা আর জালের ফাঁকা চিত্র যেন বলে দেয় নদীর দুঃখের গল্প। আগে এইভাবে এই সময় অনেক দেশি মাছ থাকতো, কিন্তু এখন দেশি মাছ বলতে গেলে নাই বললেই চলে। নদীর পরিস্থিতি ভালো না, মাছ আনাজ পাই না। ঠিক আছে, যে 15-20 দিন হইতে জাল বাইতে আছে, কোনো মাছ নাই। আগে তো অনেক মাছ পাইতাম, ইলিশে মাছ, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, অনেক কিছু পাইতাম। এখন কোনো মাছই নাই। ওই যে চরগড়া, এবার বাদা জাল, এই সব পাতে এই জন্য ছোট ছোট মাছ মাইরে ফেলায়। এই জন্য আমরা দেশীয় প্রজাতি কোনো মাছ পাই না। গন্দা বিষখালী নদীতে বর্তমানে এখন যে পর্যায়ে আছে, কোনো মাছ নদীতে নাই। আর অভিযানের আগে মৌসুমী জেলেরা যা 2 সাইড হয়েছিল সব মারি ফেলাইছে। দেশি মাছের চাহিদা আছে, কিন্তু আমাদের বাজারে তেমন ওটা আসে না। এই জন্য আমরা চাষের মাছটা বিক্রি করি, যেমন পাঙ্গাস মাছ, রুই, কাতল, তেলাপিয়া ইত্যাদি। এদিকে মাছের প্রজনন বাড়াতে কৃত্রিম প্রজনন, নিষেধাজ্ঞা এবং নদী খননের মতো পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরে এবং বিভিন্ন ধরনের অবৈধ ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরে এই মাছের বংশ নষ্ট করছে। এই বিষয়ের উপরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে অভয়াশ্রম, মাছের প্রজনন ক্ষেত্রগুলি আমরা রক্ষা করছি। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন নদীতে তার আগের মাছের অবস্থা ফিরে আসা যায়। এই নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উপকূলীয় হাজারো মানুষের জীবন ও জীবিকার আশ্রয়। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে দেশি মাছ আর নিঃশেষ হবে নদীপাড়ের মানুষের স্বপ্ন। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ফের বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 47 জন। তবে পৌরসভার পক্ষ থেকে নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। এদিকে ময়মনসিংহ নগরীতে যত্রতত্র মিলছে এডিসের লার্ভা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং সেন্টার থেকে যুক্ত আছেন হারুন রশিদ। প্রথমে চলে যাচ্ছি সুজনের কাছে। সুজন, ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। আমি রয়েছি বরগুনা সদর হাসপাতালে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মানুষ এখানে মূলত জ্বর সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে এখানে আসছে এবং কিছুক্ষণ আগে বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য বলছে যে গত 24 ঘন্টায় 29 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গতকালকের যে দেয়া তথ্য মতে 47 জন নতুন করে আক্রান্ত হয়। অর্থাৎ গত মাসেও, অর্থাৎ অক্টোবর মাসেও শেষের দিকে কিছুটা ডেঙ্গু রোগী সংখ্যা যে কিছুটা কমলেও মূলত এই নভেম্বরের শুরুতে আবার বেড়ে গিয়েছে এই ডেঙ্গু রোগীর সংখ্যা। মূলত এখানে যারা চিকিৎসক রয়েছে তাদের কাছে আমি জানতে চেয়েছি যে এই অঞ্চলে কেন এত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তারা বলছেন যে এখানে মূলত সচেতনতার অভাব রয়েছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি জমে মূলত এখানে ডেঙ্গুর লার্ভা জন্ম নিয়েছিল, যার কারণে এই ডেঙ্গুর প্রকোপটা অনেকটাই বেড়ে গিয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে এখানে যারা সচেতন মহল রয়েছে তারা বলছেন যে এখানে যারা পৌর কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে ডেঙ্গু এবং লার্ভা নিধনে কোনো ধরনের পদক্ষেপ তারা দেখছেন না। এবং অন্যদিকে বরগুনা জেলার সবথেকে বেশি উপজেলার মধ্যে যে বেশি আক্রান্ত সংখ্যা পাথরঘাটায় আমি ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যে সেখানেও প্রতিদিন বহু রোগী সেখানে ভর্তি হচ্ছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মূলত সেখানে যে টেস্ট কিটগুলো রয়েছে সেগুলোরও সংকট রয়েছে। অর্থাৎ হাসপাতালে সরকারিভাবে তেমন কোনো টেস্টের ব্যবস্থা নেই এবং ওষুধেরও বেশ সংকট রয়েছে। এবং সব মিলিয়ে এখানে যারা চিকিৎসক রয়েছে তারা বলছেন যে ব্যক্তি উদ্যোগে যে সচেতনতা প্রয়োজন সেটিও যেন বরগুনার মানুষ যেন বাড়ায় এবং বিশেষ করে সন্ধ্যার পরে মশারি টাঙিয়ে ঘুমানো এবং বাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে তারা নির্দেশনা দিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকেও এখন পর্যন্ত তেমন মশা নিধনে তেমন কোনো পদক্ষেপ নেই। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।
ডেঙ্গুর আরও খবর জানাতে এখন চলে যাব ময়মনসিংহ হারুনের কাছে। হারুন, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থার মশক নিধন কার্যক্রমে আদৌ কি সুফল মিলছে কিনা জানাবেন। ময়মনসিংহ নগরীতে ডেঙ্গুর প্রকোপ কিন্তু দিন দিনই বাড়ছে। বিশেষ করে এই মৌসুমের শুরু থেকেই কিন্তু বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন মানুষ, এবং এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ময়মনসিংহ অঞ্চল থেকেই কিন্তু 10 থেকে 15 ভাগ রোগী স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তারা চিকিৎসা কিন্তু দিচ্ছেন। এবং আমরা যদি একটু বলি যে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে একজন পুরুষ রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত আইসিইউতে রয়েছেন। এবং এই নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু ডেঙ্গু মশার যে লার্ভা, সেই লার্ভা পাওয়া যায়, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান করে যেসব পরিত্যক্ত ভবন বা বাড়িতে এই লার্ভা পাওয়া যাচ্ছে সব জায়গায় কিন্তু জরিমানা করা হচ্ছে, কিন্তু তারপরেও এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি থামানো যাচ্ছে না। এবং আমরা দেখছি যে গত 18 অক্টোবর থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের একটি ক্রাশ প্রোগ্রাম চলছে। তারপরেও কিন্তু এই যে মশার উপদ্রব সেটিতে কিন্তু নগরবাসী রক্ষা পাচ্ছে না। এবং স্থানীয়রা যেটি বলছেন যে ওষুধ প্রয়োগের পরপরই কিন্তু আবার একই এলাকায় তারা মশা দেখতে পান, এবং যার কারণে কিন্তু এই ওষুধের কার্যকারিতা নিয়েও একটি প্রশ্ন দেখা দিয়েছে। আমরা আজকে কথা বলেছিলাম ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মুক্তার আহমেদ, তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে এই ওষুধের কার্যকারিতা আসলে কতটুকু। তিনিও কিন্তু এই ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দিহান, এবং আসলে কতটুকু কাজ হচ্ছে এটি কিন্তু তারা স্পষ্ট করে বলতে পারছেন না। এবং তিনি যেটি বলেছেন যে তারা ব্যক্তিগত উদ্যোগে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিদেশ থেকে আরও কার্যকর ওষুধ আনার জন্য চেষ্টা করছেন, এবং বাংলাদেশ বিমানের সাথে ইতিমধ্যেই তাদের একটি চুক্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা যে কোনো মূল্যেই এই যে ডেঙ্গুর প্রকোপ বা মশার উপদ্রব এ থেকে কিন্তু তারা রক্ষা পান। এবং আজকে একটি বিশেষ কার্যক্রমের কিন্তু উদ্বোধন করা হয়েছে কিছুক্ষণ আগে। সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ সেই মশক নিধন কার্যক্রম এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের যে অভিযান শুরু হয়েছে, বিশেষ কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ। এখানে এই কলেজের ক্যাম্পাসেও কিন্তু আমরা ময়লা আবর্জনা এবং স্বেচ্ছাতে অবস্থা দেখতে পাচ্ছি, এবং এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা মশক নিধন ওষুধ কিন্তু এখানে ছিটাচ্ছেন, স্প্রে করছেন, এবং ফগার মেশিন দিয়ে মশক নিধনের যে ওষুধ সেটি কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এবং পরিচ্ছন্নতা কর্মীরাও এই ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে কাজ করছেন। তবে নগরবাসী বলছেন তারা যে কোনো মূল্যে এই ডেঙ্গুর যে প্রকোপ সেদিকে থেকে কিন্তু তারা মুক্তি চান, এবং সিটি কর্পোরেশনও বলছে তারা সাধ্যমতো চেষ্টা করছে যেন এই দুর্যোগ থেকে রক্ষা করা যায়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। বরগুনা এবং ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। চিকিৎসক সংকট সহ নানা অব্যবস্থাপনায় বান্দরবান সদর হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। ময়লা আবর্জনায় নোংরা হাসপাতালের পরিবেশ, এতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। পর্যাপ্ত জনবল ও চিকিৎসকদের অভাবেই এ অবস্থা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। বান্দরবান থেকে রিজভী রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শত শত রোগীর। বড় কোনো অপারেশন থিয়েটার ও আইসিইউ সেবা না থাকলেও প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসেন এই হাসপাতালে, কিন্তু চিকিৎসক সংকটে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কাগজে কলমে 27 জন থাকার কথা থাকলেও সদর হাসপাতালে রয়েছেন 15 জন, কিন্তু তারাও নিয়মিত আসেন না কর্মস্থলে। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক কর্মস্থলে আসেন সপ্তাহে 1 থেকে 2 দিন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যান রোগীরা। বান্দরবনে এটি সবচেয়ে বড় হাসপাতাল, কিন্তু এখানে ডাক্তাররা ঠিকমতো আসে না। সিনিয়র যারা ডাক্তার আসে তারাও বিশেষ করে রোগী দেখে না, রাউন্ডে যায়, কিন্তু এখানে গরিব যারা অসহায় রোগী আছে তাদেরকে এরকম ভালো করে দেখে না। হাজারো মানুষের সুচিকিৎসার একটা আশ্রয়স্থল, কিন্তু ওখানে ডাক্তার এবং জনবল সংকট থাকার কারণে সুচিকিৎসাটা পাচ্ছে না। ন্যূনতম কিছু হলেই চিটাগাংয়ে রেফার করে দেওয়া হয়। ডাক্তার যে সংকট, এই সমস্যাটা প্রশাসনিকভাবে যেভাবে নিরসন করা যায় অতি দ্রুত যাতে নিরসন করা হয়। তবে এসব সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।
100 শয্যার জনবল যতদিন আসলে আমরা পাচ্ছি না, ততদিন এই রোগীদেরকে সন্তোষজনক সুবিধাজনক এই সার্ভিসগুলি দেওয়া আসলে সম্ভবপর হয়ে ওঠে না। সংকট কাটিয়ে উঠলে আমরা রোগীদের যে সার্ভিসটা দেওয়া যায় এটা আরো ভালো করে সুচারুরূপে সুন্দরভাবে দেওয়া সম্ভব। 2005 সালে 50 থেকে 100 শয্যার হাসপাতালে উন্নীত করা হয় বান্দরবান সদর হাসপাতালকে। তবে শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল। এখন সিলেটে 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। আর এ নিয়ে জানাতে সিলেটের পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ কি, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, মূলত 5 তারিখের পরেই হঠাৎ করে পেঁয়াজের দর 30 থেকে 35 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা বর্তমানে রয়েছে সিলেটের চৌখানিঘাট, যেটি একমাত্র পাইকারি বাজার, বিশেষ করে আলু এবং পেঁয়াজ বিক্রির যে হাট, এই জায়গাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পেঁয়াজের যে দামটা, এলসি যে পেঁয়াজ আছে সেটি পাইকারিতেই বিক্রি হচ্ছে 92 থেকে 100 টাকার মধ্যে, অর্থাৎ প্রকারভেদে পেঁয়াজের ধরন অনুসারে। আর দেশি যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে পাইকারিতেই 105 টাকা, যেটি খুচরা বাজারে গিয়ে প্রায় 120 টাকা পর্যন্ত কিংবা 125 টাকা পর্যন্ত গিয়েছে। এবং এই যে এলসির যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো বিগত 2 দিন আগেও যেখানে 60 থেকে 65 টাকা দরে বিক্রি হতো, সেই পেঁয়াজগুলো এখন বাজারে বিক্রি হচ্ছে 92 টাকা থেকে 100 টাকা হচ্ছে পাইকারি, আর খুচরা হচ্ছে প্রায় 110 টাকা বা 115 টাকা। এখানকার যারা পাইকারি বিক্রেতা আছেন তারা বলছেন যে দেশীয় পেঁয়াজের যে সরবরাহ ছিল, সেই পেঁয়াজটা এখন সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে এলসি পেঁয়াজের চাহিদাটা বেড়েছে। এবং এই এলসি পেঁয়াজ মূলত যদি আমদানি যারা করেন, আমদানিকারক, তারা বলছেন যে যেহেতু তারা এই মুহূর্তে স্বাভাবিকভাবে তারা আমদানি করতে পারছে না, এর জন্য পেঁয়াজ সংকট দেখানো হচ্ছে মার্কেটে। এবং এই পেঁয়াজ সংকটের কারণেই মূলত আসলে দামটা অস্বাভাবিক হারে বিগত 2 দিনে আসলে বৃদ্ধি পেয়েছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এতদিন দেশি পেঁয়াজ যেটি ছিল, দেশি পেঁয়াজের যথেষ্ট সরবরাহ থাকায় বাজারে তার কোনো প্রভাব পড়েনি। যেহেতু দেশি পেঁয়াজ এখন কম আসছে, সেজন্য চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তারা কিন্তু এই দামটা মূলত বাড়াতে বাধ্য হচ্ছেন। তারা বাড়াননি, যারা পাইকারি যেখান থেকে স্টক থাকে, অর্থাৎ সেই মজুদকারী যারা আছেন তাদের কাছ থেকে যখন তারা আনেন তখন আসলে দামটা একটু বেশি পড়ে যায়। তো সব মিলিয়ে এই যে পেঁয়াজের যে বাজার, এখানে পাইকারি বাজারে যেহেতু দাম এতটা বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছেন খুচরা বাজারের কি অবস্থা। এক্ষেত্রে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে হঠাৎ করে তো আসলে এরকম পেঁয়াজের বাজার অস্থির হওয়ার কোনো কারণ তারা দেখছেন না। যেহেতু বাজার মনিটরিং ব্যবস্থা, তারা সবসময় বলে থাকেন যে ভোক্তারা যে বাজার মনিটরিং ব্যবস্থায় তাদের যে দাবি দেওয়া থাকে বা যে মনিটরিং ব্যবস্থাটা থাকে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় হয়তোবা ব্যবসায়ীরা ইচ্ছে করেই এত টাকা, কারণ হঠাৎ করে এত পরিমাণ টাকা বৃদ্ধির আসলে কোনো সুযোগ নেই, তাই তারা গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে বাজার প্রশাসন যারা দেখছেন তারা যাতে এই বিষয়টি তদারকি করেন এবং মানুষের ভোগান্তি যাতে কম হয়। তো এই হচ্ছে সিলেটের পেঁয়াজের বাজারের সার্বিক অবস্থা। সিলেটে 7 থেকে 10 টাকা বেড়ে আলু বিক্রি হলেও হিমাগারে, বগুড়া হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 14 টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে বগুড়ার হিমাগারে রয়েছেন সহকর্মী মাজেদুর রহমান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাজেদ, আমরা দেখছিলাম যে সিলেটের খুচরা বাজারে আলুর দাম 25 টাকা কেজি, কিন্তু হিমাগারগুলোতে দাম কম থাকার কারণ কি জানাবেন? হ্যাঁ, আপনি জানেন যে বগুড়া হচ্ছে আলু উৎপাদনকারী জেলা হিসাবে অনেক বড় একটি জেলা এবং আলু প্রচুর উৎপাদন হয়। এখানে পরিসংখ্যান যদি বলি যে এখানে আলু উৎপাদন হয়েছে এবার 13 লাখ মেট্রিক টন, যে আলুগুলোর মধ্যে প্রায় 3.5 লাখ মেট্রিক টন হিমাগারগুলোতে রয়েছে। এখানে 42টি হিমাগার রয়েছে, সেই হিমাগারে কিন্তু আলুগুলো সংরক্ষিত করা আছে। আর বাকি যে আলুগুলো সেগুলো খাওয়া এবং কৃষকের বাড়িতেও ছিল অনেক আলু। আর বর্তমানে আলুর যে সংরক্ষণের যে হিমাগারগুলো, সেখান থেকে নোটিশ এসেছে যে 15 নভেম্বরের মধ্যে আলুগুলো হিমাগার থেকে বের করতে হবে এবং যে মালিক, হিমাগারের মালিক, সে আলু তারা আবার প্রস্তুত করবে সামনে বছরের জন্য। এই কারণে কৃষক এবং ব্যবসায়ীরা হিমাগারগুলো থেকে আলু উত্তোলন করছেন এবং তারা বিক্রি করছেন। আর এইবারে যে বর্তমান যে আজকে আলুর দাম সেটি হলো 10 থেকে 10.5 টাকা, এবং যেটা পাকড়ি আলু বলে, যেটা হলো লাল ছোট আলুটি, গুটি
আলু, সেই আলুটি বিক্রি হচ্ছে 13 টাকা 75 পয়সা এবং 14 টাকা কেজি দরে। আর এখানে আলুগুলো দাম কম হওয়ার কারণ যেটি সেটি হলো প্রচুর পরিমাণে আলু রয়েছে, এখনও মজুত রয়েছে এবং আলুর বিক্রিটা কম। আর এখান থেকে যে হিমাগারগুলো থেকে যে আলুটি বিক্রি হচ্ছে সেই আলুটি অন্য জায়গায় গিয়ে, যেমন সিলেটে যায়, দাম অনেক বেশি পড়ছে। আর কারণ হিসাবে পরিবহনে একটা বড় খরচ রয়েছে, তাছাড়া 2 জায়গাতে কিন্তু কুলি খরচ রয়েছে, তাছাড়া হাটের যে ইজারা রয়েছে, প্রত্যেকটি দিক থেকে বিবেচনা করলে এখান থেকে 6 থেকে 7 টাকা কিন্তু আলু প্রতি কেজিতে খরচ হয়। সে কারণে হয়তোবা তারা বেশি বিক্রি করছে এবং আলু এখানে যেহেতু কাঁচামাল, আলু অনেকটা কমে যায়, এটিও একটি কারণ হতে পারে। তাছাড়া লাভের তো একটা বিষয় রয়েছে যে খুচরা বাজারে কিন্তু প্রচুর পরিমাণ লাভ করে, সেই দিক থেকে আলুর দামটা সিলেট কিংবা ঢাকা কিংবা অন্যান্য স্থানে বেশি। আর এখানে যে আলুগুলো রয়েছে এই পর্যন্ত 3.5 লাখ আলুর মধ্যে 2 লাখ আলু হিমাগার থেকে বের হয়েছে, বাকি কিন্তু 1.5 লাখ আলু কিন্তু এখনও রয়ে গেছে এই হিমাগারগুলোতে। আর মাত্র সময় রয়েছে 15 দিন থেকে 20 দিনের মধ্যে এখানে সব আলুগুলো বের করতে হবে। এই বের করার কারণে, দ্রুত এই আলুগুলো বের করার কারণে কিন্তু আলুর দাম কমছে এবং হয়তো সামনে আরও আলুর দাম কমতে পারে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ী এবং কৃষকরা। এবং এখানে হিমাগার মালিকরা যেটি বলছেন, যদি আলুগুলো বের করা না হয় প্রতি মাসের জন্য তাদের প্রায় 10 লাখ টাকা বেশি খরচ হবে। সেক্ষেত্রে কিন্তু যে হিমাগার মালিক, তাদেরও একটি লোকসানের আশঙ্কা রয়েছে এবং যারা কৃষক এবং যারা হিমাগারে ব্যবসা করেন, আলুর ব্যবসা করেন, তাদের কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি রয়েছে। গতবারে যেমন আলু যাদের বেশি ছিল, আলুর দাম বেশি ছিল, আবার তাদের অনেক ক্ষেত্রে কিন্তু ফাইন গুনতে হয়েছে প্রশাসনের ক্ষেত্রে। তারা এখন বলছেন, সে ব্যবসায়ীরা এখন বলছেন এবারে যে তারা প্রত্যেক কেজিতে 14 থেকে 15 টাকা লোকসান গুনছেন, সেক্ষেত্রে তারা এই লোকসানটা পোষাবেন কিভাবে। এখানে আপনাকে বলে রাখি যে আলু যখন সিজন শুরু হয়েছিল তখন কিন্তু আলু বিক্রি হয়েছে 12 থেকে 13 টাকা। তাছাড়া এখানে হিমাগার খরচ 60 টাকা, তার পরিবহন খরচ সবগুলো মিলে কিন্তু 22 টাকা কেজি পড়ে গেছে তাদের আলুর এখানে হিমাগারে রাখা। সেক্ষেত্রে যদি এখন এই 10 টাকা এবং 12 টাকা কেজি ধরে আলু বিক্রি করে, সেক্ষেত্রে তাদের যে লোকসান, সেই লোকসান তারা কিছুতেই পোষাতে পারবেন না। তারা বলছেন যে সামনে দিনে যে কৃষক যে আলু লাগাবেন, যে আলু রোপণ করবেন, সেক্ষেত্রে কৃষকেরই কিন্তু একটা বাড়তি ঝামেলা রয়েছে। এমনিতে যে এখানে সার, কীটনাশক সবের দাম বেশি, তারপরে আলুর দাম তারা পাননি এবং যে আলুগুলো তারা এখন বীজ, সেই বীজগুলোর দামও এখানে এইবারে অনেক কম। সেক্ষেত্রে কিন্তু তারা লোকসানে পড়বেন। তো এই ছিল আমার কাছে এই যে বগুড়ার যে আলু বেচা কিনা তার সর্বশেষ হিমাগার থেকে। আলুর দাম নিয়ে জানাচ্ছিলেন মাজেদুর রহমান। শেরপুরের সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম ও তার সহযোগী ফজলুরের বিরুদ্ধে। বুধবার বিকেল 2:30টার দিকে জেলার নকলা উপজেলায় কৃষি কর্মকর্তার অফিসে ঘটনা ঘটে। ঘটনার পর রাতে ছাত্রদল নেতা রাহাত হাসান কায়ুম ও ফজলুলকে আসামি করে মামলা দায়ের করা হয়। কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনের অভিযোগ, ছাত্রদল নেতা রাহাত ও ফজলু কৃষি প্রণোদনার ভাগ না দেয়ায় ক্ষিপ্ত হয় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এদিকে এই ঘটনার পর কৃষি অফিসার মেহেদির অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল এবং একই দিন রাত 8টায় সংবাদ সম্মেলন করে নকলা উপজেলা ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের সরবরাহ, এতে বেড়েছে চিকন ধানের দাম, তবে কিছুটা কমেছে মোটা ধানের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ মোকাম থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধানের সরবরাহ কম থাকার কারণ কি, আর কোন ধান কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। আশুগঞ্জের মেঘনাপাড়ের এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের বাজার হিসেবে বলা হয়ে থাকে। মূলত এখানে 3 ধরনের ধান আজকে আমরা বিক্রি করতে দেখেছি, 28, 29 এবং মোটা ধান। তবে এখানে যে সংকট যেটি আসলে সরবরাহ ঘাটতির কারণ হিসেবে আমরা যে তথ্যটি পেয়েছি, আমরা কথা বলেছিলাম এখানকার ধানের ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলছেন যে মূলত এখন ধানের মৌসুম শেষ হয়ে যাওয়ার ফলে কৃষকের কাছ থেকে তারা এখন পর্যাপ্ত পরিমাণ ধান পাচ্ছেন না, যার ফলে তারা এখন এখানে যেই মোটামুটি চাহিদা অনুযায়ী তারা এখানে ধান আনতে পারছেন না। এখানে যে 3 ধরনের ধান পাওয়া যাচ্ছে তার মধ্যে 28 ধান কিছুটা বাড়তি, অর্থাৎ গেলে 10 থেকে 12 দিনের মধ্যে প্রায় 40 টাকা বেড়ে এখানে বিক্রি হচ্ছে 1430 থেকে 1440 টাকা, এবং 29 ধান বিক্রি হচ্ছে
1340 থেকে 1350 টাকা, যেটি কিন্তু সপ্তাহ 10 দিন আগেও 1370 থেকে 1380 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে এছাড়া মোটা ধান এখানে বিক্রি হচ্ছে 1140 টাকা, যেটি আগে বিক্রি হয়েছে 1270 থেকে 1280 টাকা পর্যন্ত। অর্থাৎ বিয়ার 29 এবং মোটা ধান, এই দুই ধরনের ধান এখন কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে বিয়ার 28 জাতের ধানটি, সেটি আসলে কিছুটা বাড়তি ধরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তবে এখানকার চালকল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এখন ধানের আসলে তাদের যেই চালকল এর যেই পরিমাণ ধানের চাহিদা রয়েছে প্রতিদিন, সেই পরিমাণ ধান এখন তারা এই মোকামে পাচ্ছেন না। এখন এখানে প্রতিদিন 15 থেকে 20,000 মনের মতো ধান পাওয়া যাচ্ছে। এটি আসলে তাদের চালকলগুলোর চাহিদার তুলনায় কয়েক গুণ কম বলে আমাদেরকে তথ্য দিয়েছেন জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি বলছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু চালের বাজারটি স্থিতিশীল আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছেন যে যেহেতু এখন একটি সংকট চলছে এই ধানের মোকামে, যদি এই সংকটটি যদি আরো বেশি তীব্র হয় সেক্ষেত্রে কিন্তু ধানের দর চালের দাম কিন্তু কিছুটা বাড়তে পারে বলে তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন। তবে তারা বলছেন যে যেহেতু এখন আমন মৌসুম একেবারেই সন্নিকটে, অর্থাৎ আগামী ডিসেম্বর নাগাদ কিন্তু এই মোকামে আবারও নতুন মৌসুম অর্থাৎ আমন মৌসুমের ধান এখানে উঠতে শুরু করবে। সেক্ষেত্রে তখন কিছুটা এই যে সংকট, সেই সংকটটি আর থাকবে না এবং কিছুটা কম দামে ধান পাওয়া যাবে বলে তারা আমাদেরকে বলছেন। তখন সেই ক্ষেত্রে যে চালের দর যেটি, সেটি কিন্তু আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তথ্য দিয়েছেন চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ। তবে আমরা এখানকার যারা ব্যাপারী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন মোকামে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে ধানের, সেই পরিমাণ ধান তারা কৃষকের কাছ থেকে পাচ্ছেন না। তবে তারা যে পরিমাণ ধান এখন পাচ্ছেন সেটি তারা 28 ধানটি কিন্তু একেবারেই কম পাওয়া যাচ্ছে কৃষকদের কাছ থেকে, যার ফলে তারা এখানে কিন্তু এই চাহিদা অনুযায়ী কিন্তু আনতে পারছে না। একটু তথ্য দিয়ে রেখে নিই, এই যে 28 যে ধানটি আছে বিয়ার 28, সেটি কিন্তু চিকন জাতের ধান এবং এই জাতের ধান থেকে যে চাল হয় সেই চালের কিন্তু সবচেয়ে চাহিদা বেশি চালের বাজারগুলোতে। সেজন্য আসলে এই চালটি কিছুটা বাড়তি দরে বিক্রি হতে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে। তবে এ নিয়ে আশা করা যাচ্ছে যে যেহেতু একেবারেই আমন মৌসুম একেবারেই সন্নিকট, সেক্ষেত্রে বলা যেতে পারে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু এই মোকামে আবার নতুন ধান উঠতে শুরু করবে। সেক্ষেত্রে আর এই যে এখন যে সংকট চলছে সেটি কিন্তু আর থাকবে না। আমার কাছে এই ছিল এখান থেকে এই ধান এবং চালের বাজার দর সম্পর্কে সবশেষ খবর। শেরপুরে বৈরী আবহাওয়ায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। এদিকে অসময়ের ভারী বৃষ্টি থেকে ফসল রক্ষা করতে 80% ধান পাকলে ফসল ঘুরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার চরশেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, এখন পর্যন্ত জেলায় কি পরিমাণে ধান কাটা হয়েছে জানাবেন? এনি আমরা দেখেছি যে গত মাসের শেষ একদম সময় কিন্তু শেরপুরে হঠাৎ করে অসময়ের যে ভারী বৃষ্টি, এই ভারী বৃষ্টির কারণে কিন্তু আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কৃষি বিভাগ থেকে আমরা যেটা জেনেছি যে চলতি বছর প্রায় শেরপুরের 5টি উপজেলায় 93,690 হেক্টর জমিতে কিন্তু আমন ধানের চাষ করা হয়েছে এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে কৃষক কিন্তু তাদের মাঠে ব্যস্ত সময় পার করছে এবং কৃষকদের কিন্তু নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই বৈরী আবহাওয়া এবং হঠাৎ অসময়ে টানা ভারী বর্ষণের ফলে কিন্তু শেরপুরের 5 উপজেলায় প্রায় 50 হেক্টর জমির এই আমন ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো আমরা শেরপুর সদরের বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখেছি সকাল থেকেই, যে এখন পর্যন্ত অনেক ক্ষেতে কিন্তু অনেক জমিতে এখন পর্যন্ত প্রায় জলাবদ্ধতা এবং হাঁটু সমান পানি রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর চরশেরপুর ইউনিয়নের একটি গ্রামে, যেটি বাঘেরঝড় নামে পরিচিত। এই আমার পেছনে কিন্তু এখন আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের এই আধা পাকা এবং পাকা ধান কেটে কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে গোলায় ভরার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এখানে বেশ কয়েকজন কৃষকদের সাথে আমি কথা বলেছি। কৃষক তো আমাদের জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু এই মৌসুমে বর্ষা এবং বন্যার পানি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হলেও এবছর বন্যার প্রভাব না থাকলে কিন্তু অসময়ে টানা বৃষ্টিতে তারা বেশ ক্ষতিগ্রস্ত। বিশেষ করে এখন পর্যন্ত অনেক ক্ষেতে আমরা দেখেছি আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে এবং এই ধান দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি ধান গজিয়ে গিয়ে এবং ধানের যে সোনালী রং সেটি কিন্তু নষ্ট হচ্ছে। তাই কৃষকরা আশঙ্কা করছেন যে এই দ্রুত সময়ের মধ্যে আধা পাকা ধান কেটে নেওয়ার ফলে কিন্তু তারা যে আশঙ্কাটা করছেন যে ধানের ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হবেন। অন্যদিকে গো খাদ্য যে রয়েছে, আগামী দিনে যে গো খাদ্যের তীব্র সংকট তারা কিন্তু জানিয়েছেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু মেঘলা আকাশ অনেকটাই কেটে গেছে এবং সূর্য উঠেছে, তো তারা বলছে যে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। যদি কৃষকরা 75 এবং 80% ধান পাকার পরেই যেন তারা দ্রুত সময়ের মধ্যে বাড়তি কৃষি শ্রমিক নিয়ে তারা কিন্তু ধান কেটে যদি ধান গোলায় তোলে, তাহলে হয়তো অনেকটাই ক্ষতি থেকে তারা কিন্তু বেঁচে যাবেন। তবে কৃষকরা বলছেন যে অন্যান্য বছর যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে মোকাবেলা করতে হয়, এই বছর কিন্তু তাদের এই প্রাকৃতিক দুর্যোগ তাদের মোকাবেলা করতে হয়নি। তবে তারা বলছেন যে হঠাৎ অসময়ের বন্যার কারণে কিন্তু অসময়ের বৃষ্টির কারণে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলছেন যদি কিছুটা হলেও ধানের দাম বাজার দর ভালো হয় তাহলে হয়তো তারা এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তো এই ছিল শেরপুর থেকে এই বৈরী আবহাওয়ার দ্রুত সময়ের মধ্যে আমন ধান কাটার বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে।
শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাদুল খান সৌরভ। সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সরকারি কলেজের স্নাতকোত্তর 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, মানববন্ধনের শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছে বিস্তারিত জানাবেন। গত পরশুদিন নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় যে 6 জন নিহত হয়েছেন তার মধ্যে নোয়াখালী সরকারি কলেজের স্নাতকের 2 জন শিক্ষার্থী হয়েছেন, একজন ইসরাত জাহান, অন্যজন তানিহান। তাদের 2 জনের স্মরণে আজকে কিন্তু তাদের সহপাঠীরা নোয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে এসে কিছুক্ষণ আগে শোক র্যালি করেছেন এবং দোয়ার আয়োজন করেছেন এবং দোয়া পরবর্তী সময় এখন কিন্তু তারা মানববন্ধন করছেন। এই মানববন্ধন থেকে তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া তুলছেন। তারা বলছেন শিক্ষার্থীরা যাতে নিরাপদে কলেজে যাতায়াত করতে পারে সেজন্য কিন্তু কলেজ প্রশাসন চাইলেই তাদের যাতায়াতের সুন্দর ব্যবস্থা করতে পারে এবং সেজন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দূর দূরান্ত থেকে যারা আছেন তাদের জন্য যাতে বাসের ব্যবস্থা করা হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন। এখন থেকে ঘন্টাখানেক আগে শিক্ষার্থীদের শোক র্যালি এবং যে দোয়া পরবর্তী মানববন্ধন কর্মসূচি সমূহ শুরু হয়েছে এবং এখনো চলছে। এখানে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং ক্যাম্পাসে যে বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সবাই কিন্তু এখানে এসে একাত্মতা পোষণ করছেন। তাদের দাবি হচ্ছে নোয়াখালীর সোনাপুর, চৌমুহনী এবং সোনাইমুড়ি এই সকল জায়গাগুলো থেকে যদি বাসের ব্যবস্থা করা হয় এবং শিক্ষার্থীরা যদি কলেজের নিজস্ব পরিবহনে করে যাতায়াত করতে পারে তাহলে অন্তত পথে তাদের যে সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় সেটির পরিমাণ কমে যেত। তারা জানিয়েছেন এবারে শুধু প্রথম 2 জন নিহত হয়েছেন এই ঘটনায় নয়, এর আগেও নোয়াখালী কলেজের অনেক শিক্ষার্থী কলেজে আসা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সেজন্য শিক্ষার্থীরা তাদের কর্তৃপক্ষের মাধ্যমে উদ্বোধনের কাছে আজকে তাদের এই নিরাপদ যে যানবাহন ব্যবস্থা সেই নিরাপদ যানবাহন ব্যবস্থার জন্য তারা দাবি জানিয়ে আসছেন। এই ছিল আসলে নোয়াখালী সরকারি কলেজ থেকে আমার কাছে এখন আপনি সবশেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ। গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, ম্যাগাজিন গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার মধ্যরাতে শ্রীপুরের বড়মে এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেফতার এনামুল হক মোল্লা এর আগে গাজীপুর 3 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। পরে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এ ঘটনা এলাকা জুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এনামুল হক মোল্লা বিএনপির কেউ না বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতা। এই ছিল এখন জনপদে, তবে তার আগে সুনামগুলো আর একবার। চট্টগ্রামে বিএনপি প্রার্থী নির্বাচনী জনসংযোগে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, নেই গ্রেফতার। রাজনে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ 4 জন। চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নে 2 দশকে হারিয়েছে 40% পুকুর দিঘি। প্রকৃতি বিনষ্টে বেড়েছে জলাবদ্ধতা ও উষ্ণতা। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী 4600টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি 2954টা পুকুর। ঝালকাঠিতে মাছ শূন্য প্রধান 2 নদী সুগন্ধা ও বিষখালী। অনিশ্চিত জেলেদের জীবিকা, দূষণ, নাব্যতা হ্রাস আর অবৈধ জালি প্রধান কারণ। বরগুনায় ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নেই মশক নিধন কার্যক্রম। ময়মনসিংহে যেখানে সেখানে মিলছে এডিসেল লার্ভা। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।